দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালী নিয়ে এলেন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য, পাশাপাশি সদরের যিনি সম্পাদক রয়েছেন অমল চক্রবর্তী, উনি আজ মৃণালী নিয়ে এলেনের সঙ্গে রয়েছেন। ওনার সঙ্গে কিছু কথা বলবো এবং ওনাদের দলের বর্তমান পরিস্থিতি কী রয়েছে, ওনারা কীভাবে চিন্তা করছেন আগামী দিনের কথা মনে রেখে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত অমলবাবু, আপনাকে আমাদের মৃণালী নিয়ে এলেন আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শকদের নমস্কার, আপনাদের স্বাগত। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে যাচ্ছি, আপনি জানেন সামনে এপিসি নির্বাচন, তারপরেই হচ্ছে বিধানসভা 2028 সালের নির্বাচন। এই মুহূর্তে সিপিআইএম বলুন বা বামফ্রন্ট বলুন, আপনাদের দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সংগঠনের যদি আমি সামনে রাখি? আপনার প্রশ্নটা তো ঠিক পরিষ্কার না, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মানে আমরা লড়াইয়ের ময়দানে আছি। গত 18 সালের পর থেকে প্রতিদিন রাস্তায় আক্রমণের মধ্যে লড়াইয়ের ময়দানে আছি, মানুষের কাছে যাচ্ছি। এই যে 17 সালের পর 18 সালে যে সরকারটা তৈরি হলো, সরকারটা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষের চোখে ঠুলি পরিয়ে যে সরকার তৈরি হলো সব দিয়ে দেবো বলে, দিতে তো পারলো না কিছু, উল্টো রাজ্যটাকে খোকলা করে দিচ্ছে। আজকে শাসকের আইনের শাসন নেই। আপনি বিডিওর কাছে যেতে পারবেন না, এনটিএমের কাছে যেতে পারবেন না, থানায় যেতে পারবেন না, ওসি গেলে মণ্ডলের পারমিশন ছাড়া কেস নেয় না। এই যে অরাজকতা চোখের সামনে দেখছেন, অরাজকতা। আমি ব্যক্তিগতভাবে কোনো ঘটনা উল্লেখ করবো না, কিন্তু গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ সংস্করণ হচ্ছে পুলিশ অফিসারকে বনেটে করে তুলে নিয়ে গেল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথাগুলো আমরা মানুষের কাছে বলছি। মানুষ সিদ্ধান্ত নেবে, মানুষ সিদ্ধান্ত নেবে। এবং আপনারা লক্ষ্য করছেন, মানুষ যখন মানুষকে ভয় পায়, তারা ভয় পায় বলে নির্বাচনগুলোতে তারা ভোট করতে দেয় না। বিভিন্ন নির্বাচনে তারা দেখেছেন আপনারা কি কায়দা নেয়, এবং যেখানেই ভোট হয় সেখানে শাসক দল পরাজয়ের মুখ দেখে। যেখানেই ভোট হয়, 23 সালের নির্বাচনে লক্ষ্য করেছেন, যেখানে যেখানে ফেয়ার ভোট হয়েছে শাসক দল পরাজিত হয়েছে। সর্বশেষ আঁকড়ে ধরতে হয়েছে পেছনের দলটা দিয়ে ত্রিপুরা মধা দলকে। এবং ছোট ছোট যেখানেই ভোট হয় শাসক দল পরাজয়ের মুখ দেখে। পৌর নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, ওখানে তো ভোট করতে দেয় না। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে আপনারাই তো টিভিতে খবর করেছেন, পঞ্চবতী স্কুলে ওই বিলুনিয়ার পান্ডারা এসে ভোট করেছে। সুতরাং এই প্রশ্নের সাথে এটা সাজুজ্য না, কিন্তু আমি বলছি এই ঘটনাগুলো আমরা মানুষের কাছে বলছি। আপনি বলছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি, আমরা বলবো উল্টোটা, মানুষ কোন জায়গায় দাঁড়িয়েছে। মানুষ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার মালিক, মানুষ সিদ্ধান্ত নেওয়ার মালিক, এবং মানুষ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বসে আছে। যদি তারা সুযোগ পায়, নির্বাচনের অপেক্ষা করবে না এই সরকারকে ফেলে দেওয়ার জন্য। আমি তো অপেক্ষা করছে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা ভোট টিকতে পারে বেশি, এই সরকার থাকার তো প্রশ্নই নেই। আপনি বলেছেন যে প্রশ্নটা যুক্তিযুক্ত নয়, কারণ শাসক দল প্রায় সময় বিভিন্ন জনসমাবেশে বলছেন। না, আমি যুক্তিযুক্ত না বলিনি, আমি বলছি প্রশ্নটা আমার কাছে ঠিক পরিষ্কার হয়নি যে শাসক দল যুক্তিযুক্ত। অবশ্যই যুক্তিযুক্ত। আপনি তো একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাকে এই প্রশ্ন করবেনই যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বলবো আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা একটা জায়গায় আমরা বিশ্বাস করি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। বারবার এই রাজ্যের মধ্যে মানুষ নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে। সে 70-এর দশক বলুন, কিংবা 90-এর দশক বলুন, কিংবা এই সময় মানুষই নির্ণায়ক ভূমিকা নেবে। সাময়িক সময়ের জন্য গণ্ডগোল হতে পারে, কিন্তু মানুষ ঘুরে আবার দাঁড়ায়। এবং এটা ইতিহাসের শিক্ষা, এটা আমার বক্তব্য না, এটা ইতিহাসের শিক্ষা। এবং এই শিক্ষা থেকেই আমরা বলছি, এই কারণে আমরা এই যে বলছেন দাঁড়িয়ে আছি, আমাদের ভরসার জায়গায় মানুষের কাছে যাচ্ছি, প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি। ধর্মনগর থেকে সাগর পর্যন্ত কোনো না কোনো ফর্মে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে এই কথাগুলো বলছি। এই শাসক দলের ভয় হচ্ছে এই জায়গাটা। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, তারা আক্রমণের রাস্তা বেছে নিচ্ছে। আমরা যাতে মানুষের কাছে না যেতে পারি, মানুষের কাছে গেলে যারা মানুষের কাছে যায়, লিডাররা ক্যাডাররা তাদের রাবার বাগান জ্বালিয়ে দেয়, শশাকে পুড়িয়ে দেয়, তাদের শকুরের ফার্ম, মুরগির ফার্ম জ্বালিয়ে দেয়, গাড়ির লাইসেন্স বন্ধ করে দেয়, হ্যাঁ, কোথাও কোথাও বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এই যে সর্বশেষ কমলপুরে আমাদের শ্রমিক আন্দোলনের নেতা দেবাশিস বাবু, গিয়ে দেখবেন ঘরে কিচ্ছু নেই, জ্বালিয়ে দিয়েছে, পুরো বাড়িটা জ্বালিয়ে দিয়েছে। কারণটা কি? কারণটা ওখানে শ্রমিক অংশের মানুষকে সংগঠিত করতে ভদ্রলোক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, চান না। এই কারণে ভদ্রলোকের উপর আক্রমণ হয়েছে। না হলে ভয়টা কি বলুন না, আপনি আপনার টিভি চ্যানেলে খবর দেখাবেন, মানুষ দেখবে, মানুষ সিদ্ধান্ত করবে এটা বিশ্বাস করবে কি করবে না। মানুষ যদি খবরটা বিশ্বাস করে সে গ্রহণ করবে, আর বিশ্বাস না করলে সেটা বর্জন করবে। কিন্তু দেখবেন আপনাকে খবর দেখাতে দেবে না, আপনার লাইন কেটে দেবে, আপনাকে হুমকি দেবে। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় বিপদের জায়গা।
আমি আপনাকে এই জায়গাটা একটু বোঝানোর জন্য বললাম। এবং 18 সালের পরে রাজ্যে এরকম হয়েছে, অনেকগুলো চ্যানেলকে বন্ধ করে দিয়েছে। কেন ভয় থাকবে? খবরের কাগজ কি খবর লিখবে এটা তার দায়িত্ব, টিভি চ্যানেল কি খবর দেখাবে এটা তার দায়িত্ব, সিদ্ধান্ত করবে মানুষ। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানেও কাজে চালা। সুতরাং আমি বলবো আমরা মানুষের সাথে আছি, আমরা ভালো জায়গায় আছি, ভালো জায়গায় আছি, ভালো জায়গায় আছেন, ভালো জায়গায় আছি। রাজ্যের মানে অনেকটা অংশের মানুষ চাইছেন আপনারা ভালো জায়গায় থাকুন, কারণ বিরোধী যদি স্ট্রং না হয় তাহলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না। আমি প্রশ্নটা করার মূল কারণ হচ্ছে বিভিন্ন জনসমাবেশে শাসক দলের নেতা নেত্রীরা প্রায় একটা অভিযোগ করছেন যে সিপিআইএমকে নাকি দূরবীন দিয়ে দেখা যাবে না। সিপিএম কে যদি আপনার কথা আমি টেনে দিই, সিপিএম আমি তো সব জায়গায় বলি এটা, সিপিএম কে যদি দূরবীন দিয়ে না দেখা যায়, সিপিএম যদি নাই থাকে, তাহলে তাদের সভাপতি নির্বাচনের যে সভা রবীন্দ্র ভবনে টাউন হলে মুখ্যমন্ত্রীর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মসূচি, ওখানে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সিপিআইএম কে বকছেন। এত সিপিআইএম কে নিয়ে ভয় কেন? সিপিআইএম কে না বকে তো জলগ্রহণও করেন না ওদের সব নেতা, মন্ডলের নেতা থেকে মুখ্যমন্ত্রী। এত ভয় কেন? সাংবাদিক সম্মেলন করলে তো অন্য দলকে বকে না, তো সিপিআইএম কেই বকে। সিপিআইএম কে যদি দূরবীন দিয়ে দেখাই না যায়, সিপিআইএম কে মিছিলে আক্রমণ হয় কেন? সিপিআইএম এর পার্টি অফিসগুলো জ্বালিয়ে দিচ্ছ কেন? সিপিআইএম এর পতাকা নিয়ে বেরোলে পুলিশ পারমিশন দেয় না কেন? আপনাকে জানার জন্য বলছি। গত 1 মাসে 10টা প্রোগ্রামের জন্য পুলিশের কাছে চিঠি দিয়েছে, একটা প্রোগ্রামও পুলিশ অনুমতি দেয়নি, বলছে আইন শৃঙ্খলা নেই। এই মিছিলগুলোতে লোক হয় ভয় থেকে এসব করছে, ভয় থেকে এসব করছে। আমি বলছি তো এটা পুলিশ অফিসারের দোষ না, কোনো পুলিশ অফিসারের দোষ না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সিপিআইএম কে রাস্তায় নামতে দেবো না। সিপিআইএম কে যদি দূরবীন দিয়ে না দেখতে পারেন, তাহলে আমাদের আস্তাবলে আমরা পরপর 3বার অ্যাপ্লাই করলাম আস্তাবল মাঠ চাই, আস্তাবল মাঠ দিলেন না কেন? আমাদের কেন নিয়ন্ত্রণ সমিতি সভা করতে হয় বারবার, রবীন্দ্র ভবনের সামনে সভা করতে হয়? আমি আপনার মাধ্যমে রাজ্যের জনগণকে জিজ্ঞেস করতে চাই, শাসক দলের যারা নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই। আমি জানি না আমার এই কথা মুখ্যমন্ত্রী সাহেব শুনবেন কিনা, যদি শুনে থাকেন, যারা বলছে আমাদেরকে দূরবীন দিয়ে দেখতে হবে, তাহলে আমাদের যদি দূরবীন দিয়ে দেখতে আস্তাবলটা দেন না, আমরা আস্তাবল খালি থাকলে তো আপনাদের সুবিধা, যে আপনারা খালি মাঠ দেখাতে পারবেন। ইচ্ছা না তো কি বলছেন দূরবীন দিয়ে? এটা কথা বলার জন্য ভয় থেকে এসব বলছে। আমি আপনাকে বলবো, যখন ভয় পায় তখন এরকম আবল তাবল প্রলাপ বলে। সিপিআইএম কে ভয় থেকে, সিপিআইএম এর ভয় থেকে এসব বলছে। কেউ বলছে বঙ্গোপসাগরে ফেলে দেবো, কেউ বলছে ঘর থেকে বেরোতে দেবো না, কেউ বলছে মেলার মাঠে আটকে রাখবো, কেউ বলছে অচল পয়সা। অর্থটা কি? এটা যদি কেউ ভাবেন এমনিতে এমনিতে বলে ভুল। তারা দেখছে আমি এত আক্রমণ, এত খুন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীকে খুন করে দিলাম, বাড়ি জ্বালিয়ে দিচ্ছি, গাড়ি পুড়িয়ে দিচ্ছি, রাজ্য দপ্তরে এত আগুন দিলাম, জেলা দপ্তরে এত আগুন দিলাম, অনুষ্ঠানের শ্রমিক দপ্তর পুড়িয়ে দিলাম, বেলুনিয়া লেনিনের মূর্তি ভেঙে দিলাম, এগুলো আমার কোথা থেকে বেরো? তো রক্তবীজের বংশধর, ওদের তো মানে রোখা যাবে না। এখন ভয় থেকে বলছে দূরবীন দিয়ে দেখতে হবে। আমি আপনাকে বলবো, যারা বলছে দূরবীন দিয়ে দেখতে হবে, এরকম অনেকে বলেছে, আমি নাম বলবো না, তারা অতীতে এরকম অনেকে বলেছে দূরবীন দিয়ে দেখতে হবে, তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হয়েছে। যারা বলছে দূরবীন দিয়ে দেখতে হবে, ইতিহাসের শিক্ষা হচ্ছে এটা, একসময় তাদের দূরবীন দিয়ে দেখতে হবে। ক্ষমতা, মনে রাখবেন রাজীব বাবু, দুটো জিনিস মানুষের থাকে না, একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে বয়স। বয়স আপনি যতই বিজ্ঞান এগোক, আপনি বয়স আটকে রাখতে পারবেন না, বয়স হবেই। আপনি যতই প্রসাধনী সামগ্রী ব্যবহার করুন না কেন, আপনার পাকা দাড়িকে আপনি কালো করতে পারবেন না, চামড়ার টেনে যেটা হয় এটাকে আপনি ইয়ে করতে পারবেন না, বয়স এবং ক্ষমতা থাকবে না। সুতরাং আজকে ক্ষমতার প্রভাবে যারা বলছে দক্ষিণ রাজনৈতিক দলকে এই সৌজন্যতা, এই শব্দে বলা যায় না, অসৌজন্যতা, এটা গণতন্ত্রের প্রতি ঘৃণা, আক্রমণ। এটা সংবিধানের যে মূল ভাবনা, আমাদের সংবিধান যারা গ্রহণ করেছিলেন, আমাদের ভারত ভাবনা এবং সংবিধানের ভাবনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সুতরাং এই সংবিধান ভাবনার বিরোধী এই কথা। সংবিধানের মধ্যে বলছে গণতন্ত্রে সব দল থাকবে, আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর সাহেবরা, মহাত্মা গান্ধীরা, জওহরলাল সাহেবরা এই কথাই বারবার বলেছে। আর আজকে বলছে দূরবীন দিয়ে দেখতে হবে। এটা গণতন্ত্রের প্রতি আক্রমণ না, এটা সংবিধানের উপর আঘাত না। এই কারণে আমরা বলছি যে আজকের যে শাসক দল, তারা সংবিধানকে মানে না, ভারত ভাবনাকে মানে না, তারা ভারতের বিরুদ্ধে, ভারত ভাবনার বিরুদ্ধে দায়িত্ব নিয়ে বলছে। তারা বলছে রাষ্ট্রবাদী দল, আমি বলছি উল্টো, তারা রাষ্ট্রবাদী দল না তো, তারা ভারতবর্ষের ভাবনাকে বিশ্বাস করে না। ভারতবর্ষের ভাবনা হচ্ছে বিবিধের মাঝে কমিলন মহান, জনগণ মন অধিনায়ক জয় হয়ে, এর হচ্ছে ভারত ভাবনা। আমি আল্লাহর সন্তান, ঈশ্বরের সন্তান, এর হচ্ছে ভারত ভাবনা। মানুষের উপর বিশ্বাস করার ব্যাপার রবীন্দ্রনাথের, এটা হচ্ছে ভারত ভাবনা।
এই ভারত ভাবনাকে তারা বিশ্বাস করে না। তারা রাষ্ট্রবাদী দল হলো কি করে? তারা রাষ্ট্রবাদী দল না, তারা রাষ্ট্র বিরোধী দল, উল্টো। কিন্তু প্রচার, ফ্লেক্স, প্রচার। আমি বলবো আপনাকে, এটা 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 আমাদের কাছে বাড়তি পাওনা। ওরা বলছে দূরবীন দিয়ে দেখতে হবে, এটা যত বেশি বলছে তত আমাদের লোকজন রাস্তার মধ্যে বেশি বেরোচ্ছে, মিছিল লোক বেশি হচ্ছে এবং হবে এখন। যতই সামনের দিকে নির্বাচন ঘনিয়ে আসছে, রাজ্যের মানুষের একটা জিজ্ঞাসা রয়েছে। জিজ্ঞাসাটা হচ্ছে এটা যে 2023 সালে আপনারা কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেছিলেন, পরবর্তী সময় অনেকটা বিষয় অনেকটা জল গড়িয়েছে, কিন্তু রাজ্যের মানুষ ভাবছেন যে আপনারা কি 2028 সালের নির্বাচনের আগে মানুষের জন্য এই যে অ্যালায়েন্সের যে একটা মজবুত একটা যে শক্তি, সেটা কি জনগণের কাছে আপনারা প্রস্তুত করবেন? প্রথম কথা হচ্ছে দেখো, এই শব্দটা আমাদের প্রাপত্তি আছে। কংগ্রেসের সাথে 2023 সালে আমাদের অ্যালায়েন্স হয়, কিছু সিট শেয়ারিং হয়েছিল। কংগ্রেস তো কি বলবো আপনাকে, আমাদের দর্শনগতভাবে আইডিওলজিক্যালি কংগ্রেসের সঙ্গে আমাদের নীতিগত দারুণ ফারাক। কিন্তু একটা বৃহত্তর স্বার্থে ভারতবর্ষকে রক্ষা করার জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য গোটা দেশেই নিয়মঞ্চ হয়েছিল, তারই প্রেক্ষিতে আমাদের রাজ্যে সিট শেয়ারিং হয়েছে। এখন এটা এই মন্তব্য অনেক আগেই আপনি জিজ্ঞেস করছেন, এবং প্রথম কথা হচ্ছে পরিষ্কার বলতে কোনো দ্বিধা নেই। এটা আমাদের সর্বোচ্চ নেতাদের ভাবনার বিষয়, এটার মধ্যে রাগডাক গুড়গুড়ের কোনো বিষয় নেই। যদি পরিস্থিতি ডিমান্ড করে, রাজ্যের মানুষ যদি চায়, পরিস্থিতি ডিমান্ড করে, আমাদের সর্বোচ্চ নেতারা, আমাদের বামফ্রন্টের কমিটি আছে, সর্বোচ্চ নেতারা বসবেন, কথা বলবেন, আলোচনা হতেই পারে। আবার যদি এমন পরিবেশ হয়, আলোচনা হবে না, সবটা নির্ভর করে মানুষের চাহিদা, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সবটার উপর নির্ভর করবে। তবে এটার জন্য আমাদের সর্বোচ্চ যারা রাজনৈতিক কর্তা ব্যক্তিরা আছে, আমাদের সংগঠনের শৃঙ্খলা আপনারা জানেন, আমাদের শৃঙ্খলা পরায়ণ দল, আমাদের পলিট ব্যুরো আছে, সেন্ট্রাল কমিটি আছে, রাজ্য সম্পাদক মণ্ডলী আছে, রাজ্য কমিটি আছে, স্তর বাই স্তর কথা বলেই এই সম্পর্কে আলোচনার মাধ্যমে যখন যা হবে আপনারা জানবেন। লোকচুরির কিছু নেই, কোনো লোকচুরির কিছু নেই। এবার একটা ভাইটাল কোশ্চেন আপনাকে করতে হচ্ছে। আপনারা প্রায় সময় বিভিন্ন সমাবেশে বলছেন যে কেন্দ্রীয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যেমন ইডি আছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আছে, সিবিআই আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন এমন কিছু কাজ করছে যেগুলো আপনারা প্রশ্ন তুলছেন। পাশাপাশি আপনারা কিছু কিছু আমলাদের বিরুদ্ধে আপনারা কিছু প্রশ্ন তুলেছেন যে অবৈধ সম্পত্তি ওনারা করেছেন। পাশাপাশি নেতা মন্ত্রীদের উদ্দেশ্য আপনারা কিছু কিছু বক্তব্য রাখছেন। তো রাজ্যের মানুষের হয়ে আমরা মৃণালী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কাছে জানতে চাইছি যে আপনাদের কাছে কি কোনো ধরনের পোক্তা এমন কোনো প্রমাণ রয়েছে যে ওনারা এই সকল কাজ করছেন, বা কেন্দ্রীয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে জনগণের কাছে? আমি প্রশ্নটা করতে এরকম আমার মনে হচ্ছে আপনারও একটু গলা কাঁপছে কিনা যায় না। যদিও আপনি রাজ্যের প্রথিতযশা সাংবাদিক, আমি বলবো অনেকদিন আপনার শখ এবং মানে কি বলবো পেশা এবং নেশা দুটোই আপনার, এটা আমি আপনাকে অনেকদিন ধরে চিনি। ভয়ডর আপনার নেই, আমি কথা বলে আবার পাশাপাশি এটাও বলবো, গলা কাঁপছে বলে আবার বলছি, আমি জানি আপনার ভয়ডর নেই, আপনি অনেক কিছু মোকাবেলা করেই কাজটা করছেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন ইডি সিবিআই যে পক্ষপাতিত্ব করে, এটা আমাদের কোনো প্রমাণ আছে কিনা? প্রমাণ লাগে। শুভেন্দু অধিকারীর নামে মামলা হয়েছে, নারদা মামলা, বিজেপির ওয়েবসাইটের মধ্যে বলেছে সিবিআই লাগিয়ে গ্রেপ্তার করবে। যেদিন বিজেপি দলে জয়েন করলো শুভেন্দু অধিকারী আজকে ভালো মানুষ হয়ে গেল। আপনার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মামলা হয়েছে, বলছে এখন বিজেপি দলকে সবাই বলছে ওয়াশিং মেশিন। সর্বশেষ সংস্করণ পশ্চিমবাংলায় 3 জন এমপি ছিল তৃণমূল কংগ্রেসে, তারা দল ছেড়ে যেদিন দল ছাড়লো, বিজেপির পতাকা গ্রহণ করলো, রাত্রেবেলা রাজ্যসভার নমিনেশন পেল। কেন্দ্রীয় একজন মন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি একজন, এর মধ্যে একজন আছে প্রকাশ বরাইক বলে, এই ভদ্রলোককে বলছে উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সীমান্তে গরু পাচারকারী, কয়লা পাচারকারী। আমরা যদি আসি পেটে চাপা দিয়ে সব টাকা বের করবো এবং জেলে ঢুকাবো। আর এই দলের সভাপতি সমীপ বাবু ওকে হাতে পতাকা দিয়ে বলছে উনি ভদ্রলোক, ওনাকে দল থেকে বলবেন না, পদক থেকে বলবেন না। এরপরে বুঝতে বাকি থাকে কিছু যে ইডি সিবিআই যে তাদের স্বার্থে তারা ব্যবহার করে। আমি জিজ্ঞেস করি আপনাকে, বিজেপি দলে গেলে আপনি সব কিছু পরিষ্কার, মেশিনে ঢুকবেন, পরিষ্কার হয়ে বেরোবেন।
আপনি রাজীব বাবু, আপনাকে বলছি, আপনি যদি বলাটা শোভনীয় কিনা ক্যামেরার মধ্যে আমি জানি না, আপনি যদি মিনিমাম সারেন্ডার করেন, কালকের থেকে দেখবেন আপনার চ্যানেলে বিজ্ঞাপনের ফ্লো বেড়ে যাবে। ডোন্ট টেক আদারওয়াইজ, ক্ষমা করবেন আমাকে, সাহস করে বলছি। তো এরপরে বুঝতে হবে ইডি সিবিআই কার পক্ষে কাজ করছে। নির্বাচনের আগে আমাদের রাজ্যে কি হইসি করলো রোজবেলি নিয়ে, হিম্মত আছে? গোটা দেশের গোটা পৃথিবীর মানুষ একটাকে জায়গায় সেলুট করে মানিক সরকারকে পর্যন্ত রোজবেলির মামলা করবে, পারলো না তো। কি বলছে এসব? কি বলছেন আপনারা? তো চোখের সামনে গোটা দেশে এইসব করছে। দিল্লিতে আমাদের বিরোধী দল হতে পারে, দিল্লিতে একই কাজ করেছে, ঝাড়খণ্ডে একই কাজ করেছে, কেরালায় সর্বশেষ পিনারাই বিজয়নের বাড়িতে এই কাজ করেছে। কোর্টে গিয়ে বিকৃত হচ্ছে, কোর্টে গিয়ে বারবার বকা খাচ্ছে। সিবিআই আগের যে প্রেস্টিজ ছিল সেই প্রেস্টিজ এখন আছে। আমি আপনাকে বলবো, আমি যে একটু বলছিলাম আমাদের ভারত ভাবনা, আমাদের সংবিধানের কতগুলো পিলার আছে। সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এরকম বিভিন্ন এই যে পিলারগুলো, এই পিলারগুলোর উপর আমাদের ভারতবর্ষের ভাবনাটা দাঁড়িয়েছিল। আজকে পিলারগুলো সব ভেঙে চৌচির, পিলারগুলো ভেঙে সব চৌচে। আজকে নির্বাচন কমিশন শুনলে সবাই হাসে, ইডি সিবিআই শুনলে সবাই হাসে। এগুলো যে অহংকার ছিল, ওগুলো একটু মর্যাদা ছিল, ওগুলো ধুলায় লণ্ঠিত করেছে কারা? বিজেপি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা বলছি না, গোটা দেশের মানুষ বলছে। আমরা আমাদের আইসোলেটেড করবেন না, গোটা দেশের মানুষ বলছে যে এই যে পিলারগুলো, এগুলো আজকে বিক্রি হয়ে গেছে। এটা ভালো না, এটা দেশের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এটা ভারতবর্ষ আগামী দিনে ভারতবর্ষের চেহারায় থাকবে কিনা চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ আমাদের যে গর্বের গণতন্ত্র, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র, এই গণতন্ত্র বেঁচেই ছিল কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে। নির্বাচন কমিশন যদি দুর্বল হয়ে যায়, তাহলে গণতন্ত্র কার কাছে গিয়ে নালিশ করবে? নালিশ করার জায়গা নেই তো। দেখছেন তো আমাদের আগরতলা শহরে মুখ্যমন্ত্রীর উপনির্বাচন তুলসিবতী স্কুলে লজ্জাজনক ঘটনা হয়েছে। আপনাদের ক্যামেরা এখনো আছে। আমরা কার কাছে নালিশ করতে যাবো? মুখ্য নির্বাচন কমিশনার, ওরাই তো ভায়া। আপনি যে প্রশ্ন করলেন, নির্বাচন কমিশনও তার মধ্যে আছে, ইডি আছে, সিবিআই আছে। রাজ্যের পুলিশ প্রশাসনকে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেই আজকে পুলিশ পর্যন্ত অপহৃত হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। রামঘোষ সাহেব আজকে পর্যন্ত আসামি গ্রেপ্তার নেই। একটার সাথে একটা আমরা যুক্ত, কোনটাকে ছেড়ে দেবে কোনটা বলতে পারবেন না। আমি জিজ্ঞেস করেন বলে বললাম, মানুষ বিচার মানুষ। আপনি বরাবরই স্টেট ফরওয়ার্ড মানুষ, যেটা প্রশ্ন আপনি পান সেটাকে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন। আপনার থেকে আমরাও সেরকমভাবে আশা করি যে আপনি সেইভাবে উত্তরটা দেন। মানুষও কিন্তু আপনার কথাগুলো আমি অ্যাকসেপ্ট করেন, যে আপনি যেটা বলছেন দেখুন চাচা ছোলা বলছেন এবং সাদা বলুন। আমি যে কথাগুলো বলছি ওগুলো দেশের মানুষের কথা, রাজ্যের মানুষের কথা। আমি তো একটা কথা, আমার পেট বানানোর কথা নয়। আমি যে বললাম শুভেন্দু অধিকারীর কথা, কিংবা হেমন্ত বিশ্ব শর্মার কথা, কিংবা সর্বশেষ পশ্চিমবাংলায় 3 জন এমপির কথা, এটা কি আমার ঘরে তৈরি করা? আমার ঘরে তৈরি করা না তো। এগুলো সংবাদ মাধ্যমে বেরিয়েছে, গোটা দেশের সংবাদ মাধ্যমে হেডলাইন হচ্ছে। কি কাণ্ড! সবাই দেখেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্যাকেটে করে টাকা নিচ্ছে। তখন বিজেপি, নরেন্দ্র মোদী সবাই বক্তৃতার মধ্যে বলছে, নরেন্দ্র মোদী, আমি হিন্দি ঠিক করে বলতে পারবো না বলে, নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় বলেছে যে আপনারা দেখেছেন তো প্যাকেটে করে যে টাকা নিয়েছে, ওরাই তো তৃণমূল। আর এই ভদ্রলোককে আবার মঞ্চে নিয়ে মুখ্যমন্ত্রী করে দিলেন। লজ্জা না? আমরা নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা, আমাদের কাছে লজ্জা হওয়া। একই অবস্থা আমাদের রাজ্যে। কি ধরনের দেখতে পাচ্ছেন আপনি রাজ্যের নিরিখে? আমি আপনার চোখের সামনে পরিষ্কার না, একজন মন্ত্রিসভার মন্ত্রী বলছে আমরা পেয়ে থাকি। একজন মন্ত্রিসভার মন্ত্রী, নাম বলবো না আমি, উনি বলছেন আমি কন্ট্রাক্টরদের কাছ থেকে পেয়ে থাকি। সবাই মিলে বললো আমি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করবো, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলো। মুখ্যমন্ত্রী ভূমিকা গ্রহণ করলেন। একজন মন্ত্রিসভার সদস্য, এর থেকে আর কি বড় থাকতে পারে? মন্ত্রিসভার সদস্য। এই যে আপনি কথা প্রসঙ্গে আপনাকে বলবো, এগুলো নিয়ে বিতর্ক কেন হবে? বিরোধী দল নেতা কালকেই তো 2-3 জন
অফিসারের নামে তথ্যভিত্তিক কথা বলেছেন। সরকারের যদি মিনিমাম সততা থাকে, বিরোধী দল নেতার সাথে ডেকে কথা বলুন, তাদেরকে আপাতত যেই দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিন, অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করুন। এটা হচ্ছে একটা সুস্থ গণতন্ত্রের সিস্টেম, সুস্থ গণতন্ত্রের সিস্টেম। কিন্তু কোনো অভিযোগের তো বিচার হয় না, তো কোনো অভিযোগের বিচার হয় না। একজন বিধানসভার ডেপুটি স্পিকার একজন সাংবাদিককে যেই পদ্ধতিতে আক্রমণ করলেন, সাংবাদিকের বাড়িতে যেই হোক, সাংবাদিকের ভদ্রলোকের রাজনৈতিক পরিচয় কি, কোথায় কাজ করে, এটা ইমেডিয়েটলি একজন ডেপুটি স্পিকার, আমাদের রাজ্যের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান বিধানসভা, তার ডেপুটি স্পিকার উনি মিছিল করে একজন সাংবাদিককে ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন নিয়েছেন? নিয়েছেন অ্যাকশন? এটাকে নাইটের সেশন বলবে? মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রীর নির্বাচনের জন্য মিটিং চলছে, এই মিটিং এর মধ্যে চেয়ার ভাঙাভাঙি, মারামারি, যেমন গালাগাল দিচ্ছে আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। অ্যাকশন হয়েছে? হয়েছে অ্যাকশন? বিলোনিয়ায় পুলিশ অফিসারকে মঞ্চ থেকে লাথি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, 5 মিনিটের জন্য গ্রেপ্তার হয়েছে, বেল পেয়েছে, বাড়িতে আছে, আবার কন্ট্রোলের গ্রেপ্তার। আমি জিজ্ঞেস করি আপনাকে একটা একটা করে, মোহনপুরে মন্ডি মেয়েটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে, মা বাবা চিৎকার করেছে, বিচার হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, আছে খবর? সর্বশেষ মেডিকেল কলেজের মেয়েটা রিপোর্ট কোথায়, কোথায়, কি ব্যাপার? আমি জিজ্ঞেস করি, অপরাধের সর্বরাজ্য বিশাল করে কি চলছে? বিশাল করে বিধায়ক বলছে আমি নিরাপদ না, আমি ফোন হয়ে যেতে পারি। আজকে অব্দি মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট করেছে যে কি ব্যাপার, তুমি কেন এই কথা বললে, কারা তার কারণ, কি ব্যাপার? আমি যে ক্যামেরা এগুলো বলছি, আমাকে ট্রোল করবে, আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে। তা আমি তো আমার কথা বলছি না, আমি রাজ্যের মানুষ যেগুলো বলছে, সংবাদ মাধ্যমে যেগুলো বেরোচ্ছে, মানুষ যেগুলো বলছে, এগুলো যেহেতু আমি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, আপনারা এসছেন, আমার বলা এগুলো নৈতিক দায়িত্ব। তা আমি এগুলো বলছি, আমাকে কেন আক্রমণ করবেন? যদি পারেন এগুলো সম্পর্কে ইনকোয়ারি করুন। আমার কথা যদি মিথ্যা হয়, দেখান যে কথাটা মিথ্যা। আমার কথার প্রতিবাদ না করে আমাকে আক্রমণ করে কি হবে? এবং আমি দেখি বিভিন্ন সময়, আমি বলবো এটা সুস্থ রাজনীতির জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো না। ওই যে বললাম, ক্ষমতা চিরকাল থাকে না, বয়স চিরকাল থাকে না। আরেকটা প্রশ্ন করতে হচ্ছে আপনাকে, এই সিপিএম তথা বামফ্রন্ট 25টা বছর ত্রিপুরা রাজ্যে একটা পিলার হিসেবে কাজ করেছে, জনগণের জন্য কাজ করেছে, মাঠে ময়দানে সিপিআইএম ছিল, বামফ্রন্ট ছিল, তাই তো 25টা বছর, তার আগেও আরও 10 বছর ছিল, কাজ করেছে, তাই মানুষ ভোট দিয়ে এই বামফ্রন্টকে ক্ষমতায় রেখেছে। এখন বর্তমান সময়ে এসে অনেকে আমাকে প্রশ্ন করেন যে যারা ইয়ং জেনারেশনের, তারা সঠিকভাবে আপনাদের আইডিওলজি যেটা রয়েছে সেটা ওনারা সঠিকভাবে বুঝতে পারছেন না বা পড়তে পারছেন না। তো আপনি একজন ইয়ং এনার্জেটিক একজন প্রতিনিধি সিপিআইএম বলে, আপনার দৃষ্টিভঙ্গিতে বর্তমান সময়ে সিপিআইএমের যে আইডিওলজি রয়েছে সেটা বিজেপির যে বর্তমান বা শাসক দলের যে আইডিওলজি রয়েছে তার থেকে যে আপনাদের আইডিওলজি পৃথক, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? কিভাবে ব্যাখ্যা দেবো মানে, আমাদের আইডিওলজি আছে বলে, আইডিওলজি পৃথক বলেই তো আজকে 18 সাল থেকে 26 সাল গোটা রাজ্যে এত আগুন দিয়ে পুড়িয়েছে, ব্যক্তি হত্যা করেছে, পুকুরে বীজ ঢেলেছে, গাড়ির পারমিট ক্যান্সেল করেছে, পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, ব্যক্তি আক্রমণ করে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। লাল ঝান্ডা হাত থেকে সরাতে পারে, এটার নাম আইডিওলজি। ছাত্র রাজনীতি করছে, কলেজে গেছে, পরীক্ষা দিতে পারেনি, পিঠের মধ্যে জালি বেঁধে দিয়ে এমনভাবে মেরেছে, 18টা ঘা পড়েছে। বাইক মাস ছিলেন তো, বাইক মাস বাংলায় বলে বাইক মাসের মতো দাগ করেছে, দেখলে আপনি সুস্থ থাকতে পারবেন না। হাসপাতালে 1 মাস ট্রিটমেন্ট করতে হয়েছে। বলছে এসে ভাই ছেড়ে দিতে হবে, লাল ঝান্ডা ছেড়ে দিতে হবে। সে বলছে না, আমাকে মেরে দিতে পারো, আমি লাল ঝান্ডা ছাড়বো। আমি গেছিলাম মিটিং করতে, বিশ্বাস করবেন কিনে যাই না, ধর্মনগর মহকুমা, আনন্দ কি বলে জায়গাটা আমি ঠিক মনে করতে পারছি না, এটা যুবরাজনগর ব্লকের না, কয়েকদিন আগে ওখানে একটা ছেলে আমাকে গল্প করছে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ব্লক থেকে নমিনেশন এনেছে,
নমিনেশন এনেছে বলে ছেলেটার বয়স হচ্ছে শুধুমাত্র 20 বছর। এই ছেলেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 3 দিন লুকিয়ে রেখেছে, অত্যাচার করেছে, খেতে দেয়নি, পানীয় জল দেয়নি, বলছে তুমি সিপিআইএম করতে পারবে। এখন সিপিআইএম এর এখন সিপিআইএম এর নেতা, এটার নাম আইডিওলজি। আর ওদের আইডিওলজির কথা যে বলছেন, ওদের আইডিওলজি মানে হচ্ছে ধান্দাবাজি, কামান, মন্ডল রাজ, ধমক দেওয়া, কাটমানি, নেগোসিয়েশন, নেশা বাণিজ্য। দেখছেন না প্রতিদিন ধরা পড়ছে, এত কিছু করে লুকিয়ে রাখতে পারছে না, ধরা পড়ছে। আগরতলা শহরের মোড়ে মোড়ে দেখবেন মাচা নিয়ে বসে আছে 4 জন 5 জন 6 জন করে। আমি মাঝে মাঝে যাওয়ার সময় দেখি, আমি সাহস করে বলছি ক্যামেরার মধ্যে, একটু খোঁজ নিয়ে দেখবেন কেন তারা বসে আছে। সামনেই দেখবেন কোনো পিডাব্লিউডি অফিস, তাহলে ডিডাব্লিউএস অফিস, তাহলে কোনো টেন্ডার জমা হবে, নেগোসিয়েশন করছে। বাজার কমিটি, বাজারের ব্যবসায়ীরা ঠিক করতে পারবে না, মন্ডল ঠিক করে দেবে। আইডিওলজি। মুখে বলছে আমরা রাষ্ট্রবাদী, এলআইসি বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, তেল খনি বিক্রি করে দিচ্ছে, কয়লা খনি বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষে বিক্রি করে দিচ্ছে, বলছে আমরা রাষ্ট্রবাদী। দেশ বিক্রি করে, মাকে বিক্রি করে, মা ডাকি করে, মায়ের গলার চেইন বিক্রি করে দিচ্ছে, মায়ের হাতের বালা বিক্রি করে দিচ্ছে। তার কি মা ডাকার কোন নৈতিক অধিকার আছে? দেশমাতৃকাকে তারা বলছে ভারত মাতা কি জয়। আমি বলতে তারা ভারত মাতা কি জয় ধ্বনি দেওয়ার তাদের নৈতিক অধিকারই নেই, বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অধিকারই নেই তাদের, নাই তো। গান্ধীজি, মহাত্মা গান্ধী জাতির জন্য খুন হয়েছেন, সাহস করে বলছি না আমরা, কে খুন করলো? জাতির জনকে খুনের জন্য ইতিহাসে যারা দায়ী, যাদের নাম লেখা আছে, তারা বলছে আমরা রাষ্ট্রবাদী না, আর আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। হ্যাঁ, আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। বাংলায় কথা আছে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা চলছে। ওই যে বললাম সাময়িক ক্ষমতা সাময়িক। যখন আমার 18 বছর থাকে, আমার মনে আছে আমি নিজে যখন যুব আন্দোলনের সেক্রেটারি, আপনারা আমাকে চিনেন তো, যুব আন্দোলনের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন রাজ্যে। যখন যুব আন্দোলনের সেক্রেটারি বাইকে করে যাত্রা করে গিয়ে মিটিং করেছি। আজকে যদি আমাকে বলেন বাইকে সোনামুড়ায় যেতে, আমি যেতে পারবো, রাজিও না, সাহসী করবো না। বয়স ক্ষমতা থাকে না, সবার থাকবে না। তো যারা আজকে চিৎকার করছে আমরা রাষ্ট্রবাদী, তারা আসলে রাষ্ট্রবাদী না, তারা রাষ্ট্রবাদী না, তারা রাষ্ট্রটাকে খোকলা করে দিচ্ছে, খোকলা করে দিচ্ছে। স্বপ্নের মহাত্মা গান্ধীর যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে খোকলা করে দিচ্ছে। ভগৎ সিংয়ের স্বপ্নের ভারতকে খোকলা করে দিচ্ছে, ক্ষুদিরামের স্বপ্নের ভারতকে খোকলা করে দিচ্ছে। আমাদের নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, তাদের যে স্বপ্নের ঐক্যের ত্রিপুরা, এই ত্রিপুরাকে খোকলা করে দিচ্ছে। বহু লড়াই করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের রাজ্যটাকে আজকে এই জায়গায় আমরা রেখেছিলাম, ঐক্যের ত্রিপুরা। বহু লড়াই, অনেক খুন হয়েছে, রক্ত ঝরেছে। যারা রক্ত ঝরিয়েছে তারাই আজকে উত্তরীয় করে তাদের সাথে, আর তারাই বলছে কল্যাণপুর গণহত্যা দিবস, তারাই বলছে মান্দাই গণহত্যা দিবস। যারা এগুলো করলো তারাই তাদের মন্ত্রিসভা, তারাই তাদের বিধায়ক, তারাই তাদের সমর্থন দিয়ে রেখেছে। অদ্ভুত। আমি কথা বাড়াবো না, আমি অনুরোধ করবো রাজীব বাবু, আপনারা যে দায়িত্ব পালন করছেন, কঠিন দায়িত্ব, এই দায়িত্ব পালন করুন। একসময় মানুষ মনে রাখবে, সাংবাদিকরাই কিন্তু, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরাই কিন্তু দেশের মানুষকে সজাগ করে, সতর্ক করে। আমাদের রাজ্য, ওই দেখবেন আমরা আগে বলতাম বর্ষাকালে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়, সুতরাং আপনাদের মতো মানুষ যারা, তারা কিন্তু টের পায় মাটি, তারা আগে কাটে তাদের কাছে মাটি। সুতরাং আপনারা এই সমাজের, আমি বলবো চতুর্থ পিলার, তো আপনারা সংবিধানই বলেছে চতুর্থ পিলার, সংবিধানে বলেছে কিন্তু। সুতরাং আমার বিশ্বাস আপনাদের এই চতুর্থ পিলারই আমাদের রাজ্যকে উদ্ধার করতে ভূমিকা নেবে। সর্বশেষ একটা প্রশ্ন হচ্ছে, অনুরূপ আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন যাবত, বলবো না এই 4-5 বছরে রেল ইউজ করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কোটি কোটি টাকার সামগ্রী, অবৈধ নেশা সামগ্রী ত্রিপুরাতে ঢুকছে, যেটা আগে আমরা এতটা প্রত্যক্ষ করি। কি দেখছেন এই নেশা সামগ্রী ত্রিপুরাতে? এটা বিচ্ছিন্ন প্রশ্ন না তো, এটাকে আমরা একদম প্রথম থেকে লাস্ট অব্দি এতক্ষণ যে আলোচনা করলাম তার ভিতরে ঢুকে আছে।
এই যে বললাম কাটমানি, মন্ডল রাজ, নেশা বাণিজ্য, সরকারটাই তো এটা কষ্ট দিচ্ছে। সরকার বলছে মন্ডলকে করে করে খাওয়া তোমরা, তোমাদের মন্ডল নাহলে মন্ডল সভাপতি হওয়ার জন্য এত লড়াই কেন, টাকার খেলা কেন? যুব মন্ডল কি মন্ডলের যুব সভাপতি এটা হওয়ার জন্য শুনেছি লক্ষ লক্ষ টাকার খেলা। কারণ মন্ডল সভাপতি মানে আপনি লাইসেন্স পেয়ে গেলেন নেশা, কাটমানি, নেগোসিয়েশনে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে মন্ডল সভাপতি আমার অফিসে আসো, আমার অফিসে এসে নেগোসিয়েশন করো, ইঞ্জিনিয়ারকে ধমকাচ্ছে কুমারঘাটে, তেলিয়ামুড়া, ঠিকাদারকে ধমকাচ্ছে। কোন ঠিকাদার মন্ডলের পারমিশন ছাড়া ঠিকাদারি করতে পারে না। নেশা বাণিজ্য একই অবস্থা। আপনি বিশ্বাস করেন দিল্লি থেকে রেলটা ছাড়ে আগরতলা আসে, এটা দিল্লির বড় কর্তা, রাজ্যের বড় কর্তাদের যোগসান ছাড়া এই নেশা বাণিজ্য আসতে পারে? যখন ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল হয় সব কি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়? নেগোসিয়েশন, সব নেগোসিয়েশন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় না। যেখানে ভাগবাটোয়ারার গন্ডগোল হয় সেখানেই তো বিশাল করে মারামারি হয়, বিশাল করে সবগুলো শান্তিপূর্ণ, কিন্তু আপনি সব শান্তিপূর্ণ, কিন্তু যখন ভাগবাটোয়ারা নিয়ে মারামারি হয় তখন কিছুটা বেরোয়। এই নেশা বাণিজ্য যদি ধরা পড়ে, এটা হচ্ছে মাঝে মাঝে ভাগবাটোয়ারা যখন গন্ডগোল হয় তখন দু একটা ট্রেন ধরা পড়ে, রেগুলার আসছে, মাথা জড়িত, মাথা ধরা পড়ছে না, দু একটা চৌনকুটি ধরা পড়ছে। আমি যে বলছি ব্যক্তিগতভাবে আমাকে টার্গেট করবে, যারা ক্ষমতাধর তাদেরকে টার্গেট করবে, আপনাকে টার্গেট করবে। কথা বলা যাবে না। সবচেয়ে বড় বিপদ হচ্ছে রাজ্যে আজকে জায়গায় এটা, কথা বলা যাবে না। কিন্তু আমাদের সংবিধান বলছে কথা বলার কোনো ট্যাক্স নেই। সংবিধান একটা জায়গায় আমাদের ট্যাক্স দিতে হয় না, এটা হচ্ছে কথা বলা। আর আজকে কথা বললে আপনাকে বলছে দেশদ্রোহী, ভয়টা করছে না, মনে রাখবেন। কথা বললেই বলছে দেশদ্রোহী, প্রশ্ন করতে পারবেন না। ভগৎ সিং বলছেন প্রশ্নই উত্তরের সরণি বানায়, প্রশ্নই বিপ্লবের রাস্তা তৈরি করে। আর এই সরকার বলছে প্রশ্নই তুমি দেশদ্রোহী। আপনি প্রশ্ন করলে আপনি বলতে দেশদ্রোহী। দেখছেন না প্রধানমন্ত্রী প্রশ্নের যে সাংবাদিকরা যে প্রশ্ন করলো নেদারল্যান্ডে, মেয়েটাকে বলছে ওর সাথে দেশদ্রোহীদের সম্পর্ক আছে, ভক্তরা বলছে। আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, বলবেন ওরা দেশদ্রোহী, পরে জানেন। আমি আপনাকে বলবো আজকে ত্রিপুরায় এই প্রশ্নের পরিবেশ তৈরি করুন, উত্তরের পরিবেশ তৈরি করুন। ভগৎ সিং যে বলছেন যে প্রশ্নই বিপ্লবের সরণি বানায়, এই জায়গায় রাজ্যটাকে নিয়ে যেতে হবে, তাহলে তাদের কোনো জায়গা হবে না, টিকবে না। মানুষ যখন প্রশ্ন করা শুরু করবে তখন এই সরকার টিকতে পারবে না। আপনি প্রথম যে প্রশ্ন করেছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এই আমরা প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা কি সরকারকে প্রশ্ন বানে বিধ্বস্ত করছি, প্রশ্ন বানে বিধ্বস্ত করছি। এই প্রশ্নের উত্তর দিতে পারছে না বলে আমাদেরকে বলছে দূরবীন দিয়ে যেতে হবে। আমরা এই প্রশ্ন করব, প্রশ্নের জায়গায় থাকবো, প্রশ্ন করতে করতেই আমরা রাজ্যকে উদ্ধার করব। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির যিনি সদস্য, পাশাপাশি সদরের যিনি সিপিআইএম সম্পাদক। উনি আমাদের সঙ্গে ছিলেন বর্তমান পরিস্থিতি নিয়ে এবং ত্রিপুরা রাজ্যের যে আগামী যে নির্বাচনগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে চলেছে সেই জায়গাতে সিপিআইএম কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি ভাবছেন, ওনাদের আইডিওলজি নিয়ে আপনারা আমাকে অনেক সময় লেখেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করার জন্য। আমি কিন্তু সেই তাগিদেই কিন্তু আজকে প্রশ্নটা রাখলাম। উনি ওনার কথা দিয়ে সবটা বিষয় আপনাদের কাছে রেখেছেন এবং এই মুহূর্তে আপনারা পরিষ্কার রয়েছেন সেটা আমি আশা করতে পারি। আমার এই আলোচনা এই মুহূর্তে অমলদার সঙ্গে শেষ করছি। অবশ্যই দেখতে থাকবেন মৃণালী নিয়ে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।